প্রিয় দর্শক, টিভিস ইনসাইটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জসিমউদ্দিন। আমরা আজকে আলোচনা করব একটি দুঃসংবাদ নিয়ে। অর্থ বছরের ঠিক মাঝামাঝিতে এসে জাতীয় রাজস্ব বোর্ড ভোক্তাদের উপর কিছু করের বোঝা বাড়ানোর পরিকল্পনা করছে। সেটা হলো কিছু ক্ষেত্রে ভ্যাটের হার বাড়ানোর একটা পরিকল্পনা করছে, যে এই বছরের মাঝামাঝিতে ভ্যাটের হার বাড়ালে ভোক্তার উপর নিঃসন্দেহে আরেকবার চাপ বাড়বে। এমনিতেই ভোক্তারা হলো মূল্যস্ফীতির চাপে পিষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী রিয়াদ হোসেন। বিস্তারিত আলোচনা করার জন্য আমরা আজকে স্টুডিওতে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি। রিয়াদ ভাই, আপনাকে স্বাগতম। বছরের মাঝখানে এসে হঠাৎ করে কেন জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাটের কিছু খাতে ভ্যাটের হার বাড়ানোর পরিকল্পনা করছে, এবং এটা আসলে ভোক্তাদের উপর কি ধরনের প্রভাব পড়বে যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ জসিম ভাই। আসলে আপনি জানেন যে বছরের মাঝামাঝি সময়ে এসে আমরা অতীতে দেখে এসেছি যে সাধারণত যদি ট্যাক্সে কোনো চেঞ্জ হয় সেটা সাধারণত কমানো হয়, বাড়ানো হয় এটা খুব রেয়ার কেস, কিন্তু এবার সেটা হচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের মানুষ কিন্তু গত 1-2 বছর থেকেই উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আছে আসলে। তো গত জুলাই পরবর্তী যে রাজনৈতিক পট পরিবর্তন, তারপরে কিন্তু মূল্যস্ফীতির এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়নি, বরং কিছু ক্ষেত্রে সরকারি হিসেবে আগের তুলনায় বেড়েছে। সর্বশেষ অক্টোবরের আমরা যে তথ্যটা জানি, অথবা সেখানেও কিন্তু 10% উপরে মূল্যস্ফীতি আছে। তো এমন সময় আসলে গভর্নমেন্ট নতুন করে ভ্যাট, আপনি জানেন ভ্যাট কিন্তু সাধারণ সব শ্রেণীর ভোক্তার উপরেই পড়ে। ইনকাম ট্যাক্স হচ্ছে যিনি আয় করবেন তিনি ট্যাক্স দিবেন, ইনকাম ট্যাক্সের ফিলোসফিটা এরকম। কিন্তু ভ্যাট যখন কোনো পণ্যে বাড়ানো হয় তখন কিন্তু এটা মোটামুটি সব ধরনের কনজিউমারের উপরেই হিট করে। তার মানে এটা এই যে নতুন করে সরকার যে পরিকল্পনাটা করেছে, এটি ইনফ্লেশনের এই চাপের মধ্যে থাকা মানুষকে নতুন করে আরেকটি চাপ আসলে দিতে যাচ্ছে আমাদের, মানে স্বাভাবিকভাবেই যেটা মনে হচ্ছে। এটা এখনো পর্যন্ত আসলে পরিকল্পনা পর্যায়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বললেন যে এটা আসলে কেন করতে যাচ্ছে এই সময়টায়। আপনি জানেন বাংলাদেশ এই $470 কোটি যে লোন নিয়েছে আইএমএফ এর কাছ থেকে। তো আইএমএফ এর একটা শর্ত ছিল আমাদের ট্যাক্স মানে জিডিপিতে আমাদের করের যেই হার, যে অবদান, সেটি এখনো অনেক কম। সর্বশেষ অর্থ বছরে এটা 7.3% জিডিপিতে ট্যাক্সের অংশটা। তো আইএমএফ এর টার্গেট ছিল, বাংলাদেশকে একটা টার্গেট দিয়েছে যখন তারা লোনটি অ্যাপ্রুভ করেছে, তখন তারা বলেছে যে আমাদের এই খাতে সংস্কার করতে হবে, রাজস্ব এভাবে বাড়াতে হবে, বাড়ানোর জন্য তাদেরকে এই সংস্কারগুলো করতে হবে। তো তারই অংশ হিসেবে তারা আমাদেরকে প্রতি বছর 0.5% হিসেবে 0.5% পয়েন্ট হিসেবে আমাদেরকে জিডিপিতে ট্যাক্সটা বাড়ানোর জন্য, অর্থাৎ যে হারে বাংলাদেশ আদায় করে তার চাইতে বেশি হারে এরকম। তো সেই তারই অংশ হিসেবে এনবিআরকে যে টার্গেট তারা দিয়েছে গত বছর, এনবিআর সেটি পূরণ করতে পারেনি। তো এবার এসে নতুন করে তারা এই টার্গেটটি গতবার যেটা পারেনি সেটি সহ এবার দিয়ে দিয়েছে। ফলে এবার সরকারের যে টার্গেট আইএমএফ এর আগে থেকে ঠিক করা ছিল, তার তুলনায় আরো 12,000 কোটি টাকা বাড়তি আদায় করতে হবে এনবিআরকে। তো ইনকাম ট্যাক্স এবং কাস্টমসে এনবিআর চিন্তা ভাবনা করে দেখেছে যে আসলে ওই জায়গাগুলোতে এই মুহূর্তে বাড়ানোর স্কোপটা খুব কম। বিশেষ করে ইনকাম ট্যাক্সে তো হুট করে বছরের মাঝামাঝি এসে বাড়াই দেওয়ার সুযোগটা কম। এটি অর্থ বছরের শুরুতে করতে হয় এবং এটি একটি প্রসপেক্টিভ। আপনি জানেন যে আজকে আমি এটা যদি কোনো ট্যাক্স ইম্পোজ করি, এটা এরপরে আমার যে ইনকামটা হবে তার উপরেই হওয়া উচিত। বাংলাদেশ সে পথে হাঁটছে, ফলে ইনকাম ট্যাক্স এখনই চাইলে পারবে না। কাস্টমসের পক্ষে সম্ভব নয়, কারণ ইন্টারন্যাশনালি কাস্টমসে ধীরে ধীরে রেট কমিয়ে আনার একটা বাধ্যবাধকতা বাংলাদেশের আছে। তো ফলে বাংলাদেশ এখন কাস্টমস রেট বাড়ানো বা কোনো পণ্যকে এর অন্তর্ভুক্ত করা, সেটি আবার এর স্ট্যান্ডার্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাহলে উপায় কি? ভ্যাট। সেই ভ্যাট থেকে এখন এনবিআরকে আসলে এই যে 12,000 কোটি টাকা বাড়তি যে আদায় করার যে টার্গেট, আইএমএফ এনবিআর কাছে প্ল্যানটা জানতে চেয়েছে কিভাবে। এনবিআর আসলে এরকম একটা প্ল্যান তৈরি করছে যে কি কি পণ্যের উপর বাড়ানো যায়। আমি সংক্ষেপে বলি, হ্যাঁ, সেই পণ্যগুলি কি এটা যদি একটু বলেন। প্রাথমিকভাবে এনবিআর প্রায় 20টির মতো, শুরুতে 12টির মতো পণ্যের তালিকা করেছে, সেটি আরও বেড়ে 20টির মতো হয়েছে। তবে এনবিআর এর প্ল্যান হচ্ছে ধীরে ধীরে স্পেশাল এসআরও মাধ্যমে যেসব অব্যাহতি দেওয়া আছে, অব্যাহতি মানে হলো 15% স্ট্যান্ডার্ড ভ্যাট,
এর বাইরে যতটুকুই কম রেট হোক সেটাকে তারা অব্যাহতি হিসেবে বিবেচনা করে। এই এসআরওর মাধ্যমে যত ধরনের অব্যাহতিগুলো দেওয়া আছে এই অব্যাহতিগুলো ধীরে ধীরে এনবিআর তুলে দিবে, সব ধরনের অব্যাহতি তুলে দিবে। অব্যাহতি তুলে দেওয়ার অর্থ হচ্ছে যে ওখানে 15% ভ্যাট রেট চলে আসবে প্রাথমিকভাবে। মোবাইল ফোন, রেফ্রিজারেটর, যদি আপনি আরেকটু ব্যাখ্যা করেন, ধরেন এটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে ইস্যু করবে না, নাকি এটা আস্তে আস্তে বাতিল করে দিবে? যেমন কিছু কিছু আছে এখন তো বছরের মাঝে তো কোনো এসআরও বাতিল হওয়ার কথা নয়, এটি 2025 পর্যন্ত থাকার কথা। 2025-এর 30শে জুন পর্যন্ত কিছু কিছু এসআরও আছে, মানে অব্যাহতিটা তারা পাবে। কিন্তু এখন সেই ধরনের অব্যাহতিও বছরের মাঝেই এখন তুলে দেওয়ার প্ল্যান করছে এনবিআর। ধরুন মোবাইল ফোন অথবা রেফ্রিজারেটর, ফ্রিজ আমরা যেটাকে বলি, প্রাথমিকভাবে এই দুটা পণ্যের আলোচনা আমরা শুনছি। এই দুটা পণ্য যদি এখনই এনবিআর এসআরওটা বাতিল করে দেয়, মানে যে সুবিধাটা দিয়েছে সেটা তুলে দেয়, তাহলে যেদিন তুলে দিবে সেদিন থেকেই এই ধরনের পণ্য, কাঁচামাল আমদানি, স্থানীয় পর্যায়ে উৎপাদন অথবা বিক্রি পর্যায়ে যে ভ্যাট, হ্রাসকৃত হারে যে ভ্যাটটা আছে, সেই সুযোগটা তাদের আর থাকছে না। তখন তারা পূর্ণাঙ্গ ফুল 15% হারে ভ্যাট দেওয়ার সুযোগ আছে। তবে এখানে একটা বিষয় আছে, এটি খুব টেকনিক্যাল একটা বিষয়। অনেকে ধারণা করে যে 5% ভ্যাট 1 লাফে 15% হয়ে যাবে, তাহলে কি 10% বেড়ে যাচ্ছে? বিষয়টা ঠিক এরকম নয়। কারণ যেই পণ্যের আপনি কাঁচামাল আমদানির পর্যায়ে উনি যখন ভ্যাট দেন, উৎপাদন করেন অথবা বিক্রি, এই প্রতিটা স্টেজে উনি যতটুকু ভ্যালু অ্যাড করেন, উনি যতটুকু শুরুতে ভ্যাট দেন, এরপরে ওনার আবার ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার একটা, অর্থাৎ এই যে অংশটা ভ্যাট দিলেন উনি আবার কিছুটা ফেরত পাওয়ার সুযোগ আছে। ফলে যে 15%ই তার উপরে ভ্যাট হবে, বিষয়টা এরকম না। অর্থাৎ 1 লাফে যে 15% হয়ে যাবে, 5 থেকে 10%ই বেড়ে যাবে কনজিউমার লেভেলে, তা নয়। আমরা মোবাইল উৎপাদনকারীদের সঙ্গে কথা বলেছি, তারাও ইতিমধ্যে তাদের কাছে ইনফরমেশনটা গিয়েছে, তারাও জানেন যে তাদের উপর ভ্যাট বাড়ানোর প্ল্যান হচ্ছে। তো তারা বললেন যে এখন তাদের অ্যাভারেজ 12 টাকা করে কনজিউমার লেভেলে ভ্যাট আসছে, যদি সেটা বাড়ে সেটি 16 টাকার মতো হয়তো হতে পারে, 16 বা 17 টাকা। অর্থাৎ কনজিউমার লেভেলে 4 টাকা বা 5 টাকা বাড়তে পারে। তবে কেউ কেউ আবার বলছেন এত বাড়বে না। এটি আমি একটি পণ্যের উদাহরণ দিলাম। ধরেন এরকম হোম অ্যাপ্লায়েন্স আছে, আর হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে অনেকগুলো পণ্য আছে, এলপিজি সিলিন্ডার আছে, সমুদ্রগামী জাহাজ, এই টাইপের আরও বেশ কিছু পণ্যের তালিকা আমরা জানি। এটি একটি প্রাথমিক তালিকা করেছে, অর্থ উপদেষ্টার কাছে পাঠিয়েছে। তো 12 তারিখে আরেকটি মিটিং হবে আইএমএফ এর সঙ্গে। সেই মিটিংয়েই আসলে একরকমের রূপরেখা চূড়ান্ত হয়ে যাবে যে কোন কোন পণ্যগুলো আসলে এখনই ভ্যাট আরোপ হবে, আর কোন কোন পণ্যগুলো হয়তো আগামী অর্থ বছরে আরোপ হবে। মানে হলো অব্যাহতি থেকে তুলে দেওয়া, অব্যাহতি থেকে তুলে দিলে এটি স্ট্যান্ডার্ড 15% ভ্যাটের মধ্যে চলে আসবে। কোন কোন পণ্যগুলো আগামী অর্থ বছরে আসবে, এরকম ধীরে ধীরে এনবিআর এর প্ল্যান হচ্ছে যত ধরনের এক্সেমশন দেওয়া আছে শিল্পের জন্য এটা আসলে তুলে দিতে হবে। এটি এখন মোটামুটি এনবিআর এর প্ল্যান। এটি হয়তো কিছু এখন হবে, কিছু আগামী অর্থ বছর হবে বা তারপর অর্থ বছরে হবে, কিন্তু 1-2 অর্থ বছরের মধ্যে একটা বড় অংশ আসলে চলে যাবে। এখানে আপনার কাছে আরেকটু যদি জানতে চাই, ধরুন কিছু এসআরও তো ছিল অনির্দিষ্টকালের জন্য দেয়া, সেগুলি মনে হয় প্রথম ধাক্কায়, যেটি অনির্দিষ্টকালের জন্য দেওয়া সেটি তো আর থাকবে না। আপনি স্বাভাবিকভাবেই অনির্দিষ্টকাল কোনো কেউ আর সুবিধা পাওয়ার সেই সুযোগটা এখন আসলেই কমে যাবে। খুব বিশেষ প্রয়োজন, ধরেন যেই পণ্যটার বা যেই সেক্টরটা অর্থনীতিতে অবদান আছে, এটা হয়তো এনবিআর বিবেচনা করবে যে তার অর্থনীতিতে অবদান কতটুকু। যদি দেখে যে না এটি তুলে দিলে বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অর্থনীতি, কর্মসংস্থান অথবা অন্যান্য জায়গায়, সেক্ষেত্রে সেটি বিবেচনা করতে পারে। এখন ঘটনা আসলে যেটা আমরা শুরুতে বললাম, এনবিআর এর টাকা দরকার। আপনি জানেন যে রাজস্ব আদায় কিন্তু কমতির দিকে, কিন্তু আবার আমাদের একটা বড় অংশ অব্যাহতির কারণে সরকার রাজস্ব নিতে পারছে না, হারাচ্ছে বলে মনে করা হচ্ছে। ফলে এই অবস্থায় আইএমএফেরও প্রেশার আছে, এনবিআরকেও আদায় করতে হবে। আজকেই অর্থ উপদেষ্টা এনবিআর একটি অনুষ্ঠানে ছিলেন, উনি সেখানে বলেছেন যে অনেক সেক্টরকে আমরা 50 বছর ধরে অব্যাহতি দিয়ে আসছি, তারা এখনো শিশুই রয়ে গেছে। উনি আসলে সেক্টরের নাম উল্লেখ করেনি, আমরা ধারণা করতে পারি এটি আসলে গার্মেন্ট সেক্টরকে হয়তো উনি ইঙ্গিত করেছেন। যে গার্মেন্ট সেক্টর আপনি জানেন গত 4 দশকের বেশি সময় ধরে অব্যাহতি বিভিন্ন ধরনের পেয়ে আসছে, শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি, স্থানীয় পর্যায়ে ট্যাক্সের ক্ষেত্রে কম হারে ট্যাক্স দেওয়ার সুবিধা, এরকম বেশ কিছু সুবিধার ফলে এই সেক্টরটা দাঁড়িয়েছে। তো এখনো পর্যন্ত কিন্তু তারা এই সুবিধাটি পেয়ে আসছে। ওনার কথার ইঙ্গিত হচ্ছে যে তারা এই সেক্টর এখনো পর্যন্ত নিজেরা ট্যাক্স দেওয়ার জন্য যে তারা সক্ষমতা অর্জন করেছে এটা তারা বলে না।
ফলে সরকারের সম্ভবত একটা প্ল্যান হতে পারে যে ভবিষ্যতে যারা দীর্ঘ সময় ধরে এরকম সুবিধা পেয়ে আসছে তাদেরকে এই সুবিধাটা লম্বা সময় হয়তো নাও দিতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি আমার সহকর্মীর কাছ থেকে শুনছিলেন যে সরকার যেই এই সেক্টরগুলিকে লম্বা সময় ধরে অব্যাহতি দিয়ে দিচ্ছে, এটা হয়তো এখনই বন্ধ হয়ে যাবে, কোনোটা পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হবে। একই সাথে হয়তো বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কিছু সেক্টরকে ট্যাক্স হলিডে, একই সাথে ভ্যাট অব্যাহতি দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো পর্যায়ক্রমে বিনিয়োগকে সুরক্ষা দেওয়ার জন্য ওই সময়টা পর্যন্ত রাখবে। একই সাথে তারা এটাও বিবেচনা রাখবে যে এই উচ্চ মূল্যস্ফীতির সময় যেহেতু ভোক্তার উপর, এটা দিন শেষে ভোক্তার উপরে যায়, যে ভোক্তার উপর কিভাবে চাপ কমানো যায় এটা বিবেচনা রেখে তারা সিদ্ধান্ত নেবে। আপনারা জানেন যে সম্প্রতি ভোজ্য তেলের উপর যে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ার কারণে কিছু কর হার বা কিছু ডিউটি অ্যাডজাস্টমেন্ট করার পরও দেখা যাচ্ছে যে এটা মানে দামটা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বা স্বাভাবিক পর্যায়ে রাখা যাচ্ছে না, এটা দাম বাড়তে যাচ্ছে। ঠিক একই সময় যদি এখন অন্য পণ্যগুলির উপরে একই ধরনের প্রভাব পড়ে বা যে কোনো কারণে হোক ভ্যাট প্রত্যাহার করলে যদি দাম বেড়ে যায়, এটা ভোক্তাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তো বর্তমান যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে তারা কিন্তু চাচ্ছে যে কোনোভাবেই হলেও ভোক্তাকে যেন এফেক্ট না করে ওই ফর্মুলায় যাওয়ার জন্য হয়তো শেষ পর্যন্ত বাধ্য হয় কিছু ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি যেহেতু উঠে যাবে বা ভ্যাটের হার যেহেতু বেড়ে যাবে, ভোক্তার উপর আঘাত আসবে, কিছুটা চাপ আসবে, হয়তো ভোক্তারা এটা দেশের স্বার্থে মেনে নিবে। তো আজ ছিল এই পর্যন্তই। আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, টিভিএস এর সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।